Okay, good morning everybody. Today's topic is ICH. ICH এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হরমোনাইজেশন। ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হরমোনাইজেশন, এইখানে আমি ICH এর লোগোটা দিয়েছি তোমাদের, এটা হচ্ছে ICH এর লোগো। ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হরমোনাইজেশন। ইন্টারন্যাশনাল মানে কি? ইন্টারন্যাশনাল মানে হলো আন্তর্জাতিক। কনফারেন্সের মানে তোমরা জানো সম্মেলন বা আলোচনা সভা। আর হারমোনাইজেশন মানে সমন্বয় বা সঙ্গতি। এবার ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হারমোনাইজেশন মানে আন্তর্জাতিক, মানে মানে মোর দ্যান ওয়ান কান্ট্রি একটা কনফারেন্স করছে যে হারমোনাইজেশন করার জন্য, মানে সঙ্গতি আনার জন্য, রিলেটেড টু ড্রাগস অর মেডিসিন ফর হিউম্যান ইউজ। এটা পরবর্তীকালে ICH এর এই কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হারমোনাইজেশন, এটা পরবর্তীকালে রিনেম হয় ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হারমোনাইজেশন। এবার এই ইন্টারন্যাশনাল কাউন্সিল বা ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হারমোনাইজেশন বা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হারমোনাইজেশন করার উদ্দেশ্যটা কি, এর ব্যাকগ্রাউন্ডটা কি? 1940 সালের দিকে সালফানিলামাইড বলে একটা ড্রাগ আবিষ্কার হয়, যেটা অ্যামাইড গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক, নিশ্চয়ই জানো। এবং সেই অ্যামাইড গ্রুপের অ্যান্টিবায়োটিকটা ওয়াইডলি ইউজ হতে থাকে এবং সেটা টপিক্যাল ইউজ হতে থাকে। পেটেন্ট উঠে যাওয়ার পরে এই ড্রাগটা এলিক্সার ফর্মে যখন কোনো একটা কোম্পানি, যেটার মানে ওরাল ডোসেজ ফর্মে কি এফেক্ট সেটা চেক না করে মার্কেট করে, তখন সেটার সুইসাইডিয়াল এফেক্ট হয়। মানে সেইটা নেওয়ার পরে নিউরোটক্সিসিটি, ভমিটিং, নয়সা, এই সমস্ত দেখে সেন্সলেসনেস, এই সমস্ত দেখা যায়, সেটা একটা ট্র্যাজেডি হয়। তারপর সব থেকে বড় ট্র্যাজেডি হয় 1960 সালে, যখন হচ্ছে থ্যালিডামাইড বলে একটা ড্রাগ জার্মানে আবিষ্কার করা হয় এবং সেটা ইউজুয়ালি ট্রিটমেন্ট করা হয় এটা সিডেটিভ হিপনোটিক হিসাবে। এবং সিডেটিভ হিপনোটিক এফেক্ট ছাড়াও সেটা হচ্ছে একটা ম্যাসিভলি ইউজ হয়ে থাকে অ্যান্টি ভমিটিং এজেন্ট হিসাবে। এবার নিশ্চিত তোমরা জানো যে প্রেগনেন্ট ওমেনদের মর্নিং একটা ডিজিনেস একটা ভাব আছে, একটা ভমিটিং সেন্সেশন একটা থাকে, যাকে বলে মর্নিং সিকনেস। সেই মর্নিং সিকনেসটা দূর করার জন্য ডক্টররা তখন কিন্তু ভিভিডলি ও এই থ্যালিডামাইড ড্রাগটা প্রেসক্রাইব করতে থাকেন। এই থ্যালিডামাইড ড্রাগটার কোনো ক্লিনিক্যাল ট্রায়ালস হয়নি, শুধুমাত্র প্রি ক্লিনিক্যাল স্টাডিজ এবং ক্লিনিক্যাল স্টাডিজ অন অ্যানিম্যালস হয়েছিল, হিউম্যান বডির উপরে কোনো পারফর্ম করা হয়নি। ইঁদুর, গিনিপিগ এসবের উপর হয়েছিল, কিন্তু হিউম্যানের উপরে এবং স্পেশালি প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে করাই হয়নি। এক্ষেত্রে কি দেখা যায় যে থ্যালিডামাইড ড্রাগটা নেওয়ার ফলে টোটাল আমেরিকা, জার্মানি এবং ইউরোপিয়ান ইউনিয়নের ম্যাক্সিমাম সেই বেবি যারা জন্মায়, লিমলেস বেবি, এখনো তোমরা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় ফরেন নিউজ চ্যানেলে দেখতে পাও যে মানে অনেক মানুষের হাত পা গুলো সেই হাঁসের মতো, মানে লিমলেস হাত পা, ছোট ছোট হাত পা, সেই সবই কিন্তু সেই থ্যালিডামাইড পয়জনিং এর ফল। এই সমস্ত যখন মানে যারা হচ্ছে ডেভেলপড কান্ট্রি, আমেরিকা, ইউরোপ, জাপান, এই সমস্ত ডেভেলপড কান্ট্রি যখন দেখতে পেল যে যে মানে মেডিসিন বা ড্রাগটা সাধারণ হচ্ছে, এর মতো নয়, সাধারণ গুডসের মতো একে ট্রিট করলে চলবে না। আমাদের তো মানে ইউএসএফডিএ আছে, কিন্তু তারও ইউএসএফডিএ এর হচ্ছে একটা লিমিটেশন ছিল। ইউএসএফডিএ তখন শুধুমাত্র ড্রাগের অ্যাডাল্ট্রেশন অফ দ্য ড্রাগ অ্যান্ড মিসলেবেলিং অফ দ্য ড্রাগ দেখতে পেলেই তারা এগেনস্ট অ্যাকশন নিতে পারত। তাদের কাছে এই সমস্ত রেগুলেশন গুলো ছিল না, কি করে একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টকে মোর ইফেক্টিভ অ্যান্ড সেফটি অ্যান্ড এফিকেসির উপরে আরো বেশি এমফেসাইজ করা যায়। তখন তারা প্রয়োজন মনে করলো যে যে সমস্ত ডেভেলপড কান্ট্রি যারা আছে, তাদের একটা কনফারেন্স করা দরকার। এবং সেই কনফারেন্স অন হারমোনাইজেশন মানে একটা সংগতি বা একটা মানে সংগতিতে কনফারেন্স করে একটা সংগতিতে আসতে হবে, যাতে ফলে সব মানে যারা এই এই মানে কনফারেন্সে অংশগ্রহণ করবে, দে আর মিউচুয়ালি বেনিফিটেড। দ্যাটস ওয়াই
that's why they feel the that's why they feel that the feel that the purpose the purpose of the ICH. এবার ICH এর এটা কি হলো, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হারমোনাইজেশন। এর আন্ডারে তোমাদের সিলেবাসের মধ্যে আছে পারপাস, কারা কারা হচ্ছে ICH এর মধ্যে পার্টিসিপ্যান্ট এবং কি প্রসেসে তারা হারমোনাইজেশনটা কমপ্লিট করে, এবং QACM কোয়ালিটি সেফটি এফিকেসি এবং হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি কি কি অ্যাকশন নিয়ে থাকে, এবং কিউ সিরিজের গাইডলাইন্স গুলো, এবং স্টেবিলিটি টেস্টিংটা পরের দিন নেক্সট ক্লাসে পড়বো। আজকে এই 5টা টপিক কভার করব। ওকে, নেক্সট কাম টু দ্য নেক্সট স্লাইড। ইন দ্য নেক্সট স্লাইড ইট ইজ মেনশন দ্য সেম থিং। আমি যেটা আগেই বলেছি যে এটা আগে নাম ছিল ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হারমোনাইজেশন। এটা একটা সম্মেলন, হারমোনাইজেশন মানে মানে হচ্ছে একটা সমন্বয়ে আসার জন্য একটা সম্মেলন, যেটা পরবর্তীকালে নাম হয় ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হারমোনাইজেশন। এটা প্রথমে ইউরোপিয়ান ইউনিয়ন ফিল করে 1980 সালে। তারপরে এরা আরো কতগুলো কান্ট্রিকে নিজেদের এর মধ্যে কনসিডার করে যে আমরা সবাই মিলে এগুলো ইমপ্লিমেন্ট করব, বা সেই দেশের যারা শাসক তারা মানে ফিল করে যে আমরা এই ধরনের একটা কনফারেন্স করে মিউচুয়ালি যে সমস্ত ডেভেলপমেন্ট বা মিসহ্যাপ বা বা মিসহ্যাপ যেগুলো ঘটছে তাদের একটা যদি ফ্যাক্ট শেয়ারিং করি, তাহলে আমাদের দেশের নাগরিকরা সুরক্ষিত থাকবে। 1989 খ্রিস্টাব্দে ইউরোপ, জাপান এবং ইউনাইটেড স্টেট একটা প্ল্যান তৈরি করতে থাকে হারমোনাইজেশনের। 1990 সালে অ্যাটলাস 1990 সালে এই ICH এর প্রথম কনফারেন্স এপ্রিল মাসে 1990 সালে হয় ব্রুসেলে, নিয়ার জার্মানির ব্রুসেলে হয়, এবং 2 বছর ছাড়া ছাড়া এই কনফারেন্স সংগঠিত হয়ে থাকে। এবং 2015 সালে এই ICH এর নাম ইন্টারন্যাশনাল কনফারেন্স চেঞ্জ করে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হারমোনাইজেশন হয়, যার হেড অফিস এস্টাবলিশড হয় জেনেভা, সুইজারল্যান্ডে। ইট ইজ রেজিস্টার্ড অ্যাজ নন প্রফিট অর্গানাইজেশন। ওকে, so come to the next slide. So that is the purpose. ICH হারমোনাইজেশনের পারপাস কি? কনফারেন্স ফর হারমোনাইজেশন। কনফারেন্স মানে কি? যে কনফারেন্স মানে সম্মেলন, মানে যখন হচ্ছে মনোভাব সম্পন্ন কিছু মানুষ একসঙ্গে কথাবার্তা বলে। কনফারেন্সে তোমরা যখন দেখবে সায়েন্স কনফারেন্স হচ্ছে, ফার্মাসিস্ট কনফারেন্স হচ্ছে, তখন মানে কি সেম প্রফেশনের কিছু মানুষ সম্মিলিত হচ্ছে এবং মনোভাব সম্পন্ন, এবং তাদের মোটোটা এক, যে আমার হচ্ছে যে প্রফেশনাল ফিল্ড, উই হ্যাভ টু ডেভেলপ দ্যাট প্রফেশনাল ফিল্ড। সম মনোভাব সম্পন্ন যদি কোনো মানুষ একসঙ্গে সংগঠিত হয় এবং তাদের যদি একটা সঙ্গতিতে আসার যদি ইচ্ছা থাকে, তখন আমরা কি করি, আমাদের যখন সম মনোভাব সম্পন্ন মানে একটা বন্ধুদের গ্রুপের সঙ্গে আমরা আলোচনা করি, আমরা কি করি যে এই তুই এটা কি করেছিস, তুই ওটা কি করেছিস, তাহলে তাহলে কি মানে কারো মিস্টেক থেকে আমরা শিখে নিই, বা যে যেটা করে নিয়েছে তার সেটা বন্ধুত্বের বা বিশ্বাস বা যে কারণে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটাকে অ্যাকসেপ্ট করে নিই। এইগুলো হচ্ছে কনফারেন্স অন হারমোনাইজেশনের ইম্পর্টেন্স বা বেনিফিট। ঠিক আছে, এখানেও সিমিলারলি ICH এরও হচ্ছে ICH এরও পারপাসটা কি? ICH এর পারপাস হচ্ছে হারমোনাইজেশন অন টেকনিক্যাল রিকোয়ারমেন্টস, মানে টেকনিক্যাল রিকোয়ারমেন্টস এর কি কি দরকার সেটা নিয়ে হারমোনাইজেশন করলাম। তারপর হচ্ছে রিডিউস দ্য কস্ট অফ রিসার্চ ওয়ার্ক ডুপ্লিকেশন। এটা রিসার্চ ওয়ার্ক ডুপ্লিকেশন মানে কি? মানে হচ্ছে এক জায়গায় একজন মানুষ একটা ধারে রিসার্চ ওয়ার্ক করে নিয়ে গেছে, তোমার হয়তো তুমি হয়তো জানোই না যে হচ্ছে সেইটা অলরেডি রিসার্চ ওয়ার্ক ডান। তাহলে কি তুমি হচ্ছে আবার হয়তো সেটা নতুন ভাবে খোঁজ চালাতে থাকবে, তুমি নতুন ভাবে সেটার সম্বন্ধে আবার রিসার্চ করবে। এতে কি হবে, খরচ টাইম দুটোই ওয়েস্ট। ঠিক আছে, তোমরা যখন হচ্ছে বি ফার্মের ফাইনাল ইয়ারে প্রজেক্ট ওয়ার্ক করবে, সো ইউ হ্যাভ টু ডু দ্যাট ফার্স্ট লিটারেচার সার্ভে। On that literature survey, what you will understand that okay, your research work, what the work you are going to do, that work is not performed by any other people. How you can conclude that one? You have to do the literature survey. After literature survey, you will conclude that okay, what the work I am going to do, going to do, that is the novel work. Okay, so but previously that much internet that much internet facility was not there. So if you go to the conference, then and if you mutually share the data, then you can understand that okay, this research work, this development is going to the pharmacy field, going to the development of the medicine field. So so the duplication of the research work will be not happens. Okay, next thing, reduce the time frame
ফর গ্লোবাল মার্কেটিং। সব মার্কেটিং একটা জায়গায় একটা নতুন মলিকুল আবিষ্কার হলো, সেই যে কোম্পানি আবিষ্কার করলো, সেই আবিষ্কার করার পরে সে চাইবে তার মার্কেটটাও গ্লোবাল মার্কেটিং এর একটা গ্লোবাল গ্লোবাল মার্কেট গ্লোবাল মার্কেটিং এ যখন যেমন মনে করো কোন একটা নতুন ড্রাগ কোন একটা বাইরের কান্ট্রিতে ডেভেলপ হয়েছে, তখন তাকে মলিকুল ডেভেলপ থেকে প্রি ক্লিনিক্যাল স্টাডিজ, ক্লিনিক্যাল স্টাডি, এভরি ডেটা and every time they have to submit the data to the regulatory authorities. After that only they get the permission for the marketing of the drug. The same thing if they want to market in another country, another country, if that country asks from the beginning, you have to go for the all documentation, then it will be more time consuming. So what you have to do, if the other country already accepted your new drug, so by seeing their data and their acceptance result, you also consider that drug in your country. মানে অন্য একটা কান্ট্রিতে তোমার নতুন ড্রাগটা অ্যাকসেপ্ট হয়েছে দেখে অন্য একটা কান্ট্রি সেই ডেটা দেখে তোমার নিজের কান্ট্রিতেও দিতে পারে। এর ফলে কি হয়, গ্লোবাল মার্কেটিং এ সে কোম্পানিটা বেনিফিট হয়, অ্যাজ ওয়েল অ্যাজ time frame for getting the permission or getting the approval, it also reduce. ওকে, এবং হচ্ছে এবং হচ্ছে মনে করো হিউম্যান ট্রায়ালসটা দ্বিতীয়বার ধরে করতে হয় না। তারপরে হচ্ছে অ্যানিম্যাল টেস্টিংটা দ্বিতীয়বার ধরে করতে হয় না। লেজিসলেটিভ আইন সংক্রান্ত এবং টেকনিক্যাল রিকোয়ারমেন্টস এর একটা হারমোনাইজেশন আসে। তারপরে হচ্ছে এনশিওর, দ্বিতীয় নাম্বার পয়েন্ট, এতগুলো পয়েন্ট ডিসকাশন হওয়ার পরে আমি সেকেন্ড নাম্বার এনশিওর দ্য সেফটি, এফিকেসি এন্ড কোয়ালিটি অফ মেডিসিন, এগুলো মেনটেন থাকে। এবং মিউচুয়াল অ্যাকসেপ্টেন্স অফ দ্য ডাটা বিটুইন Europe, Japan and US, that is the main three participants of the ICH. Okay, so these are all purpose of the harmonization. Purpose টা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো। Purpose টা মানে কি, mutual sharing of the data, mutual sharing of the fact. So that's why all the parties involved in the ICH, they will be the mutually benefited. That is the purpose of the any kind of conference. So it is the same thing happens in the case of the ICH. Okay, come to the next slide. That is the ICH members. Who are the members of the ICH? I told in the previous slide that the three countries and three countries and there is one is the approving authority and another one is manufacturing authorities. Okay, every country that two representative will be there. One is regulatory body by approving authority, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভ। ICH consists of the 6 parties, represents the regulatory bodies and research based industry in European Union, Japan and USA. In Japan যেমন হচ্ছে রেগুলেটরি বডিজ মানে কি, রেগুলেটর যেখানে ওই ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারারদের ড্রাগ ম্যানুফ্যাকচারিং এবং হচ্ছে ড্রাগ ম্যানুফ্যাকচারিং এবং হচ্ছে মার্কেটিং এ যারা পারমিশন দিয়ে থাকে। ইন্ডিয়ার ক্ষেত্রে দিয়ে থাকে যেমন সিডিএসসিও, সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। তেমনি জাপানের ক্ষেত্রে দিয়ে থাকে মিনিস্ট্রি অফ হেলথ, লেবার অ্যান্ড ওয়েলফেয়ার, MHLW, and the representative from the research based industry is the Japan Pharmaceutical Manufacturing Association. Next, European Union regulatory bodies and pharmacy research industry bodies is European Federation of Pharmaceutical Industry and Association. In USA, the regulatory bodies is US FDA and Pharmaceutical Research and Manufacturing America. These are the six main parties. Apart from that, additional members include: number one is observer from the WHO and represents non-ICH countries and region. Number B is the European Free Trade Association, EFTA, and number C is Canada. Okay, the India কোথায় আসছে? India additional members এর A number point, observer from the WHO. It represents the non-ICH country and regions. India হচ্ছে এই পয়েন্টের মধ্যে আসছে। ইন্ডিয়া, চায়না, অস্ট্রেলিয়া, এরা হচ্ছে এই পয়েন্টের মধ্যে আসছে। ওকে, কাম টু দ্য নেক্সট স্লাইড। ICH অর্গানাইজেশন। ICH অর্গানাইজেশন, এটা গেল তোমাদের সিলেবাসের মধ্যে একটা টপিক আছে যেটা প্রসেস অফ হারমোনাইজেশন। মানে প্রসেস, এই যে ICH এর আন্ডারে যে 6টা পার্টিজ আছে,
হাউ দে ওয়ার্কস। আইসিএইচ অর্গানাইজেশনের মধ্যে মেন হচ্ছে চারটে বডিজ আছে, যেমন প্রথম হচ্ছে আইসিএইচ স্টিয়ারিং কমিটি, দেন নাম্বার 2 হচ্ছে আইসিএইচ কোঅর্ডিনেটরস কমিটি, দেন আইসিএইচ সেক্রেটারি কমিটি, সেক্রেটারিয়েট, অ্যান্ড দেন আইসিএইচ ওয়ার্কিং গ্রুপস। প্রথমে হচ্ছে আইসিএইচ স্টিয়ারিং কমিটি। স্টিয়ারিং কমিটি মানে হচ্ছে এটাকে পরিচালনা করে, স্টিয়ারিং মানে হচ্ছে পরিচালনা করে, কোঅর্ডিনেটর মানে হচ্ছে সমন্বয় সৃষ্টি করে, সেক্রেটারিয়েট মানে হচ্ছে সচিব, এবং হচ্ছে ওয়ার্কিং গ্রুপস মানে এরা মেন কাজটা করে থাকে। এবার হচ্ছে স্টিয়ারিং কমিটি মানে এদের মেন কাজ হচ্ছে পরিচালনা করা। পরিচালনা করা মানে কি, এরা হচ্ছে একটা কনফারেন্সে কোন পয়েন্টের উপরে ডিসকাশন হবে এবং সেটা এরা ঠিক করে। কোঅর্ডিনেশন কমিটির মেন কাজটা কি, এরা হচ্ছে স্টিয়ারিং কমিটি এবং সেক্রেটারির মধ্যে হচ্ছে একটা কোঅর্ডিনেশন সৃষ্টি করে। এবং সেক্রেটারির মেন কাজটা কি, মেন কাজটা হচ্ছে যে একটা ড্রাফট তৈরি করা এবং এবং সেক্রেটারি যে ওয়ার্কিং গ্রুপ আছে তাদের কাছ থেকে কাজটা করিয়ে নেওয়া। এবার এই যে ওয়ার্কিং গ্রুপসটাকে আবার 4 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ডিসিশন মেকিং গ্রুপ, তারপরে ইমপ্লিমেন্টেশন গ্রুপ, এক্সপার্ট ওয়ার্কিং গ্রুপ, আর একটা হচ্ছে ইনফরমাল গ্রুপ। এই চারটে ভাগে ভাগ করা হচ্ছে। এদের কাছ থেকে কাজটা করিয়ে নেবে, করিয়ে নেওয়ার পরে আবার অ্যাপ্রুভালের জন্য স্টিয়ারিং কমিটির কাছে যাবে। ওকে, কাম টু দ্য নেক্সট স্লাইড। আমি যেমন বলেছিলাম স্টিয়ারিং কমিটির কাজ কি, গভর্নস আইসিএইচ, ডিটারমাইন পলিসিজ অ্যান্ড প্রসিডিওর ফর আইসিএইচ, সিলেক্ট টপিক ফর harmonization and monitors progress of harmonization initiatives of the 6 parties. আইসিএইচ কোঅর্ডিনেটরের কাজটা কি, এই যে কোঅর্ডিনেটরের কাজ হচ্ছে স্টিয়ারিং কমিটি এবং সেক্রেটারি কমিটির মধ্যে সমন্বয় সৃষ্টি করা। আইসিএইচ সেক্রেটারির কাজ কি, প্রিপেয়ার documentation of meeting of steering committee and coordinates preparation of working group and discussion group. Okay, then ওয়ার্কিং গ্রুপের মেন ফোকাসটা থাকে কিসের উপরে, QSEM, কোয়ালিটি, সেফটি, এফিকেসি and multidisciplinary. Based on the type of harmonization activity needed, steering committee endorse the establishment one of the 4 types of the working group, namely decision making group. এই চারটে গ্রুপ থাকে ওয়ার্কিং গ্রুপের আন্ডারে, ডিসিশন মেকিং গ্রুপ, এক্সপার্ট ওয়ার্কিং গ্রুপ, তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন ওয়ার্কিং গ্রুপ আর ইনফরমাল ওয়ার্কিং গ্রুপ। এবার প্রসেস অফ হারমোনাইজেশন, এই যে প্রথমে আমি বলে দিলাম যে 4 ধরনের ওয়ার্কিং গ্রুপ এবং তার ফাংশন। প্রসেস অফ হারমোনাইজেশনটা কি, আইসিএইচটা প্রথমে মেন হচ্ছে কার দ্বারা পরিচালিত হয়, স্টিয়ারিং কমিটি একটা টপিক সিলেক্ট করে দেয়, ঠিক আছে, এবং টপিক সিলেক্ট করে দেয় এবং সে পুরো উপর থেকে বসে পুরো যারা আছে তাদের পুরো কাজটা পরিচালনা করে এবং তাদের কাজটা অবজার্ভ করে, এবং এটা প্রতি 2 বছর ছাড়া যে কনফারেন্সটা হয় তার দেখভাল করে থাকে। এবং এদের মেন কাজটা কি, ডিসকাশন অফ নিউ টপিক ফর অ্যাডাপ্টেশন, রিভিউ অফ এক্সিস্টিং টপিক, ডিসকাশন আর মেনটেনেন্স অফ দ্য ইমপ্লিমেন্টেশন গাইডলাইন্স, এবং সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা ঠিকঠাক ভাবে দেখে থাকে। এটা হচ্ছে স্টিয়ারিং কমিটি ঠিক করে দিল। স্টিয়ারিং কমিটি ঠিক করে দেওয়ার পরে ড্রাফটটা প্রিপেয়ার করলো কে, সেক্রেটারি, এবং সেক্রেটারি প্রিপেয়ার করলো, এবং ড্রাফটটা কার দ্বারা সাইন হবে, ড্রাফটটা হচ্ছে মেনি রিভিশনের পরে ফাইনাল হারমোনাইজেশন ড্রাফট হবে। ড্রাফটটা সাইন হবে এক্সপার্ট ওয়ার্কিং গ্রুপের দ্বারা। এক্সপার্ট ওয়ার্কিং গ্রুপ সেটা আবার হচ্ছে পাঠিয়ে দেবে হচ্ছে তোমার হচ্ছে স্টিয়ারিং গ্রুপের কাছে, এবং স্টিয়ারিং গ্রুপ সেটা হচ্ছে 6জন যে হচ্ছে পার্টিসিপ্যান্ট আছে, 3টে কান্ট্রির যে 6জন পার্টিসিপ্যান্টস আছে তাদের 6জন যে কো স্পন্সর আছে তাদের কাছে রেগুলেটরি স্পন্সর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার সাইড তাদের কাছে পাঠিয়ে দেবে। তাদের কাছে ডিসকাশন হওয়ার পরে এটা আবার হচ্ছে
এটা আবার হচ্ছে সেক্রেটারিয়েটের কাছে আসবে, এসে আবার ওয়ার্কিং গ্রুপে সেটা আবার ইমপ্লিমেন্টেশন গ্রুপের কাছে যাবে, এবং তারা দেখবে যে যেটা ডিসকাশন হলো সেটা কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়। যেটা আমি তোমাদের ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্সে পড়িয়েছিলাম, একটা রুলের মধ্যে ডিফারেন্সটা কি। এক তো মানে পাস হয়ে গেল, একটা পাস হওয়ার পরে সেটা রুলে এসে সেটাকে ইমপ্লিমেন্টেশন হয়। সেম ওয়ে এখানে ইমপ্লিমেন্টেশন ওয়ার্কিং গ্রুপ সেটা কিন্তু মানে যখন হচ্ছে যেটা ডিসিশন নেওয়ার পরে মানে যে ড্রাফটটা ডিসিশন নেওয়ার পরে সেটা আবার ইমপ্লিমেন্টেশন ওয়ার্ক গ্রুপ এই তিনটে রিজিয়নে সেই যেটা ডিসিশন নেওয়া হলো সেটা ইমপ্লিমেন্ট করার জন্য সাজেশন দিয়ে থাকে এই কনফারেন্সের মাধ্যমে। ওকে, so these in this way ICH in this way the harmonization happens. Okay, next, come to the next topic, brief overview of QSEM. ICH topics are divided into 4 categories. One is Q stands for quality guidelines, S stands for safety guidelines, E stands for efficacy guidelines, and M stands for multidisciplinary guidelines. Q গাইডলাইন্স এ কতগুলো হচ্ছে পয়েন্ট আছে, Q1 থেকে Q12 এটা হচ্ছে কোয়ালিটি গাইডলাইন্স রিলেটেড টু কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। সেফটি গাইডলাইন্স S1 to S11 dealing with in vitro and in vivo preclinical studies. Efficacy guidelines E1 to E18 clinical stability in human beings. M multidisciplinary guidelines, মাল্টিডিসিপ্লিনারি মানে হচ্ছে মানে এই উপরের এইগুলো ছাড়া বিভিন্ন ক্ষেত্রে যেমন হচ্ছে কার্সিনোজেনেসিটি মানে সাবস্টেন্স দ্যাট প্রডিউসেস ক্যান্সার, জেনোটক্সিসিটি, তারপর হচ্ছে রিপ্রোটক্সিসিটি রিলেটেড টু রিপ্রোডাকশন, দেন ICH মেডিকেল টার্মিনোলজি, MedDRA drug regulatory affairs, then common technical documentation CTD, then development in the electronic standards for transfer of regulatory information. এই QSEM এটা তোমাদের শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কোয়ালিটি, সেফটি, এফিকেসি অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি। কোয়ালিটি গাইডলাইন্স Q1 থেকে Q12, S1 তারপর সেফটি গাইডলাইন্স S1 থেকে S11, এফিকেসি গাইডলাইন্স E1 থেকে E18। কোয়ালিটি গাইডলাইন্স হচ্ছে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড প্রোডাক্টস অন কেমিক্যাল সাবস্টেন্সের ক্ষেত্রে। সেফটি গাইডলাইন্সটা হচ্ছে ড্রাগের ইন ভিভো অ্যান্ড ইন ভিট্রো প্রি ক্লিনিক্যাল স্টাডিজ এর ক্ষেত্রে। এফিকেসিটা হচ্ছে ক্লিনিক্যাল স্টাডি ইন হিউম্যান বিংস। মাল্টিডিসিপ্লিনারি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এটা মনে রাখতে হবে তোমাদের। এবার নেক্সট হচ্ছে তোমাদের কিউ সিরিজ গাইডলাইন্স। কিউ সিরিজ মানে তোমরা দেখলে যে কোয়ালিটি গাইডলাইন্স ফর কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস। এবার কোয়ালিটি গাইডলাইন্সে তোমরা দেখেছো Q1 থেকে Q12, এটা তোমাদের নামগুলো মনে রাখতে হবে। Q1 থেকে Q12, Q1 stands for stability, Q2 stands for analytical validation, Q3 stands for impurities, Q4 stands for pharmacopoeias, Q5 quality of biotechnological products, Q6 specifications, Q7 GMP good manufacturing guide for active pharmaceutical ingredients, then Q8 pharmaceutical development, Q9 pharmaceutical risk management যেটাকে বলে QRM, then Q10 pharmaceutical quality system PQS, then Q11 development and manufacturing of drug substance যেটাকে বলে DMDS, and then last one is the life cycle management, in short LCM. এই 12টা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। এটাকে মনে রাখার একটা শর্টকাট উপায় আছে, যেমন হচ্ছে এটাকে মনে রাখার জন্য দুটো সেন্টেন্স তোমাদের মনে রাখতে হবে। Sai Pharma produces best quality biotechnological products by ensuring specification of GMP for the pharmaceutical development. Since
since there is less work in QRM and PQS department, all employees are concentrate more in DSBM like DMDS life cycle. Sai Pharma SAI, Sai Pharma হচ্ছে S stands for stability, A stands for analytical validation, I stands for impurity. Sai Pharma produces, এখানে ফার্মা যেখান থেকে ফার্মাকোপিয়া চারটে হয়ে গেল। এবার হচ্ছে ফার্মা প্রডিউসেস বেস্ট কোয়ালিটি বায়োটেকনোলজিক্যাল প্রোডাক্টস, এটা 5 নাম্বার পয়েন্ট। কোয়ালিটি বাই এনশিওরিং স্পেসিফিকেশনটা গেল 6 নাম্বার। GMP 7 number, specification and GMP for the pharmaceutical development 8 number, pharmaceutical development. Since there is less work in QRM মানে quality risk management and PQS pharmaceutical quality system, that is 10 number গেল। all the employees are concentrated more in DMDS এর ফুল ফর্ম হচ্ছে কি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচার অফ ড্রাগ সাবস্টেন্স অ্যান্ড লাইফ সাইকেল ম্যানেজমেন্ট অ্যান্ড LCM। ওকে, সো 11-12। সো দিস Q1 to Q12 you have to remember. Sai Pharma produces best quality biotechnological products by ensuring specification and GMP for pharmaceutical development. Since there is less work in QRM and PQS department, all employees are concentrated on DMDS and LCM. So I think you understand what is ICH purpose, ICH what are the bodies and which countries involved, and the process of harmonization, and QSEM system and quality guidelines and Q guidelines. So okay, thank you everybody, thank you for patience listening. Okay, thank you all.